এই সরকার একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আসছে, আমরা এই সরকারকে বসেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে এই সরকার এতদিনেও ভালো কোনো পদক্ষেপ নিতে পারে নাই বা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারে না। কারণ হচ্ছে কি, এই সরকার অনেকটা দুর্বল সরকার। আপনি দুর্বল ব্যক্তি কি শক্ত কোনো কাজ করতে পারবেন? এই কাজটা সরকার করতে পারে। দেখেন এখনো ভয়ঙ্কর কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে, হঠাৎ করে এক জায়গায় গুলি করে একজনকে মেরে ফেলছে। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক অবস্থা, যার কারণে প্রশাসন ভালো করে কাজ করছে না। এটার মূল কারণ হচ্ছে প্রশাসনের অনেকে এখনো মনে করে যে তারা আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা স্যার, এবং এর ম্যাক্সিমাম লোক হচ্ছে আওয়ামী লীগের আমলের নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের সুবিধাভোগী। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই সকল জায়গায় যেখানে গণহত্যা হবে, গুপ্ত হত্যা হবে, কিংবা যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, সেখানকার এসপি, ডিসি, ইউনো এবং থানার ওসি সহ সবাইকে বান্দরবন পাঠাবে। দেখবেন এটা হলে অন্যান্য থানার যারা দায়িত্বশীল আছে তারা অ্যালার্ট থাকবে, যারা দায়িত্বশীল আছে তারা তৎপর হবে। এবং এই সরকারের উচিত হবে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে এই গণহত্যায় জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচার করে। আপনারা জানেন যে সিরিয়ায় যে বাশার আল আসাদকে নাম শুনছেন তো, তিনি কিন্তু তার এলাকায় তার দেশে যে স্বৈরাচারী কায়দায় যে শাসন করেছেন, গত কয়েক মাস আগে কিন্তু, গত কয়েকদিন আগে কিন্তু উনি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তার দলকে গতকালকে নিষিদ্ধ করা হয়েছে। এটা জানেন তো? কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো সাহসী কোনো পদক্ষেপ নিতে পারছে না। এর কারণ হচ্ছে এই সরকার আসলে সক্ষমতা নাই। আমরা চাই এই আওয়ামী লীগকে যেন অবশ্যই গণহত্যার দায়ে নিষিদ্ধ করে, এবং এই আওয়ামী লীগের সরকারের দেখেন যারা ছিল তাদের অনেকে বিভিন্ন জায়গায় এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে অবশ্যই দ্রুত সময় ব্যবস্থা নিতে হবে। আজকে আমি একটা বিষয় খেয়াল করলাম যে হাইকোর্টের একজন বিচারপতি বলেছে যে গত কয়েক মাসে এই জুলাই গণঅভ্যুত্থানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, এমন প্রায় শতাধিক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী সেটা ধরতে ব্যর্থ হয়েছে, মাত্র 30 জনকে আটক করছে। চিন্তা করেন, একটা দেশের হাইকোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে পারছে না। এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তিনি পুরোপুরি ব্যর্থ। আমরা মনে করি তার উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া, কারণ তিনি সেটা পারতেছে না। আর আওয়ামী লীগ দেখেন তারা বিভিন্নভাবে এখন বিদেশে বসে তারা আস্ফলন দেখাচ্ছে, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তারা চাচ্ছে যে বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি, যাতে করে তারা বাংলাদেশে ফিরে আসতে পারে। তাদেরকে বুঝতে হবে তাদের আসলে বাংলাদেশে আসার সম্ভাবনা আর নাই, কারণ এই আওয়ামী লীগ সরকারের যদি 1% সম্ভাবনা থাকতো যাতে ফিরে আসবে, তাহলে আওয়ামী লীগ কিন্তু কখনো দেশের পারাইতো না। আপনাদেরকে বুঝতে হবে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে না, এবং এই বাংলাদেশের মানুষ কখনো দিবে না। আর যে তারা বলেছে যে এই ফেব্রুয়ারিতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিবে, আমরা স্পষ্ট বলছি এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিটকে ধারণ করে এই ছাত্র জনতা সবসময় সজাগ থাকবে, এবং আওয়ামী লীগ যেন এই ফেব্রুয়ারিতে কিংবা সামনেও হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচির নামে অরাজকতা করতে না পারে, সেজন্য আমরা সবাই প্রস্তুত থাকবো এবং আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে করতে না পারে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে অনেক জায়গায় এই আওয়ামী লীগের যারা দোষর ছিল তারা জুলাইয়ের আগস্টে গণহত্যার পরে অনেকটা গাপটি মেরেছিল, কিন্তু এখন তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় সরব হচ্ছে। তারা যে সুশীলতার ছলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা দেখবেন বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে, এবং আমাদের ভিতরে যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী দলগুলোর মত এক ছিল, এখন রাজনৈতিক কারণে ভিন্নমত হয়েছে, দ্বিমত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের অবস্থানে আমাদের সবাইকে ঐক্যমত থাকতে হবে এবং মনে রাখতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর রাজনীতি করতে দিবে না। তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এই সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যান। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ার জন্য এই গণ অধিকার পরিষদ যে নিরলসভাবে কাজ করছে, আপনাদের চেষ্টা এবং যে অংশীদারিত্বের ফলে আমরা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ভালো একটা অবস্থান করতে পারবো। এবং আমরা মনে করি যে বাংলাদেশে দেখেছি যে রাজনীতিতে এক ধরনের দুর্বৃত্তায়ন রয়েছে, যে সমাজে চোর বাটপাররা এদেশে রাজনীতি করে। আপনি দেখেন, আপনার একজন সন্তান, আপনার একজন ভাই উচ্চ শিক্ষা শেষে সে একটা চাকরির জন্য আবেদন করেছে কিংবা চাকরি হবে, সেজন্য চারিত্রিক সার্টিফিকেটের দরকার হয়, এটা তো জানেন হয়। আপনার সেই চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় কার কাছ থেকে? যে পুরসভার যে দুর্নীতিবাজ, লুটপাটকারী, দখলদার, সেই পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয়। যে দুর্নীতি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, যে ইউনিয়ন পরিষদের জনগণের হক মেরে খায়,
তার কাছ থেকে আপনার চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। এর চেয়ে লজ্জাজনক কিছু আছে? এটার মূল কারণ হচ্ছে এদেশের তরুণরা, এদেশের মেধাবীরা রাজনীতির প্রতি বিমুখ। আমরা চাই এই গণ অধিকার পরিষদ চাই তরুণরা সামনে নেতৃত্ব আসুক, এবং বাংলাদেশের যদি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তরুণদেরকে এগিয়ে আসতে হবে, এবং এই তরুণদের নেতৃত্বে এবং শিক্ষিত এবং মেধাবীদের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখবেন তরুণরা, যুবকরা যে কোনো পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এই বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল এবং ৭১-এর মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল সেটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং বাস্তবায়ন করার জন্য এই তরুণদেরকে, এই যুবকদেরকে দায়িত্ব নিতে হবে। ইনশাআল্লাহ এই তরুণরা, এই যুবকরা, এই ছাত্ররা কখনো ব্যর্থ হতে পারে না। আপনারা ব্যর্থ হবেন না, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব।